আপনারা শুনছেন গল্প সমগ্র। গল্প সমগ্রের আজকের নিবেদন শ্যাম সুন্দর দত্তর স্ত্রীর খোঁজে। শ্যাম সুন্দর দত্ত একজন বিশিষ্ট লেখক। ইতিমধ্যেই ওনার 7টি বই প্রকাশিত হয়েছে, যা পাঠককুলে সমাদৃত হয়েছে। বর্তমানে তিনি ছোট ছোট গল্প, প্রবন্ধ ও কবিতা লিখে চলেছেন। শুরু হচ্ছে স্ত্রীর খোঁজে। সীমা মেয়ে সৃজাকে স্কুলে পৌঁছে দিয়ে হন্তদন্ত করে বাড়িটার দিকে জোর কদমে হাঁটছে। অনিতা তাই দেখে এগিয়ে এসে বলে, কিরে, এত তাড়া কিসের? রে, আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল রে। মাসিমা মেসোমশাই আমার জন্য অপেক্ষায় বসে আছেন নিশ্চয়ই। কেন রে, তোর মাসিমা কি সকালের চা জল খাবারটাও নিজে করে নিতে পারেন না? তোকে ভালো মেয়ে পেয়ে খুব খাটাচ্ছে। এসব কথা বলিস না রে। আমার মাসিমা ও মেসোমশাই দুজনেই খুব ভালো মানুষ। ওরা আমার কাছে ভগবান, সাক্ষাৎ ভগবান। ওরা না থাকলে আমি আর আমার মেয়ে কোথায় যে ভেসে যেতাম। 5 বছর আগেকার সেই সব সাংসারিক অশান্তি, দুর্যোগ ও দুর্ঘটনার কথা মনে পড়লেই আমার গায়ে আজও কাঁটা দেয়। মাসিমার শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছে না রে। তাছাড়া মেসোমশাই আজ একটু আগেই বেরোবেন। আজ একটা অপারেশন আছে। তুই তো জানিস, আমার মেসোমশাই সরকারি হাসপাতাল থেকে অবসর নেওয়ার পর একটা নার্সিং হোমের সঙ্গে যুক্ত আছেন। উনি এখনই বেরোবেন। হ্যাঁ, শুনেছি। তোর মেসোমশাই ডাক্তার সন্তোষ ভট্টাচার্য একজন নামী গাইনিক সার্জন। চিকিৎসা জগতে ওনার ভালোই নাম আছে। ওই জন্যই তুই... ঠিক আছে, স্কুল ছুটির সময় তো আসবি, তখন না হয় কথা হবে। সীমা বাড়িতে এসে তাড়াতাড়ি করে চা জল খাবার করে দেয় মাসিমা মেসোমশাইকে। মেসোমশাই চা জল খাবার খেয়ে কাজে বেরিয়ে যায়। সীমাকে স্নান করে ঘরের পুজোর কাজটা সেরে আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে। বাড়ির কাছে স্কুল। মেসোমশাই সীমাকে মা ছাড়া কথা বলেন না। মাসিমাও সীমাকে একটু না দেখতে পেলেই, বাড়িতে রান্নার লোক, বাসন মাজার লোক আছে, বাড়ির টুকিটাকি কাজগুলো সীমাই করে। মাসিমার নিজের মেয়ে নেই, তাই সীমাকে নিজের মেয়ের মতো করে কাছে রেখেছেন। একমাত্র ছেলে ঋষভ MBBS পাশ করে উচ্চশিক্ষার জন্য সেই যে বিদেশে পাড়ি দিল, আর এদিকে পা ফেলতে চায় না। ওখানে এক বিদেশিনীকে বিয়ে করে ওখানেই সংসার পেতে রয়ে গেল। ঋষভ মাঝে মধ্যে বউ ছেলে মেয়েকে সঙ্গে করে এখানে এসে কিছুদিন থেকে আবার বিদেশে পাড়ি দেয়। মাসিমা মৈত্রী দেবী সীমাকে ডেকে বলেন, দেখ, তোর স্বামী ভুবন বেঁচে আছে কিনা কেউ জানে না। আসলে তোর মেসোমশাই তোদের গ্রামে 2বার লোক পাঠিয়েছিলেন তোর বর বাড়ি ফিরেছে কিনা সেটা জানার জন্য। কিন্তু তোর বর আজও বাড়ি ফেরেনি। ও কথা বলবেন না মাসিমা, ও কথা বলতে নেই। ও বেঁচে আছে। সৃজার বাবা আমাকে খুব ভালোবাসে। আমাকে ও মেয়ে সৃজাকে ছেড়ে ভুবন কোথাও হারিয়ে যেতে পারে না। আমি গতকাল রাতেও ওর বাবার সঙ্গে স্বপ্নে কথা বলেছি। সৃজার বাবার স্বপ্নে দেখা দিয়েছিল আমাকে, আর বলছিল, তোমাকে আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, তোমাকে খুঁজে পাচ্ছি না। তুমি কোথায়? কোথায় গেলে তোমাকে পাবো? তোমাকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। যখন তোমাকে মা বাড়ি থেকে তাড়িয়ে দিল, তখন তুমি অন্তঃসত্ত্বা ছিলে। এতদিনে আমার সন্তান বড় হয়ে গেছে। অনেক দিন হয়ে গেল তোমাদেরকে দেখিনি। কোথায় আছো? কেমন আছো? খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। আমি তো তোমার খুব কাছাকাছি আছি, অথচ তুমি আমাকে খুঁজে পাচ্ছ না কেন? কই, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। ভগবান, ভগবান কেন আমাকে এভাবে শাস্তি? স্বপ্নে দেখা সব ঘটনা কি সত্যি হয়? কিছু কিছু ঘটনা সত্যি হয় বই কি। আমি বুঝতে পারছি ওর বাবা বেঁচে আছে,
তুই শাখা সিঁদুর পরে আছিস, থাক, তাতে কোনো ক্ষতি নেই। আর আমিও তোর মনকে কোনো আঘাত দিতে চাই না মা। তবে জানিস তো, বর্তমান সমাজ ভালো না। এই সমাজে এইভাবে একাকী বেঁচে থাকা তোর জন্য যে খুবই কঠিন হবে রে। দেখ, এখন তোর বয়স মাত্র 30। আমরা আর কটা দিন আছি বল? আর কটা দিনই বা তোকে এইভাবে আগলে রাখবো? তুই বল। বাইরে সবাই জানে তোর স্বামী আছে। এটা ঠিক যে শাখা সিঁদুর নারীদেরকে পুরুষদের কুনজর থেকে অনেকটাই দূরে সরিয়ে রাখে, কিন্তু এইভাবে আর কদিন বলতো? শোন, তোর মেসোমশাই খবরের কাগজে তোর বরের বিবরণ দিয়ে 2 বার বিজ্ঞাপনও তো দিলেন, কিন্তু তাতে তো কোনো সাড়া পাওয়া গেল না। মাসিমা, ওদের বাড়ি তেমন কেউ লেখাপড়া জানে না। ওরা গ্রামের গরিব চাষি পরিবার। সৃজার বাবা ভুবন সামান্য একজন ট্যাক্সি ড্রাইভার, বিদ্যে 5ম শ্রেণী পর্যন্ত। গ্রাম থেকে ওর বাবা দূর সম্পর্কের এক কাকু সৃজার বাবাকে কলকাতায় নিয়ে এসেছিল। পরে ওর বাবা ড্রাইভারি শিখে কলকাতায় ট্যাক্সি চালাতে শুরু করে। ওর আরও 2 জন ভাই আছে। ওরা গরিব চাষি। শ্বশুরমশাই অনেকদিন আগেই মারা গেছেন। ভুবন প্রতি শনিবার রাতে গ্রামের বাড়িতে আসতো আর সোমবার সকালে কলকাতায় ফিরে যেত। শাশুড়ি মা আমার কাছেই থাকতেন। তারপর হঠাৎ একদিন খবর এলো ভুবন ট্যাক্সি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওর ছোট 2 ভাই কলকাতায় মালিকের সঙ্গে দেখা করতেই মালিক জানায়, তোমাদের দাদা ভুবন মণ্ডল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। লরির সঙ্গে ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়ে সঙ্গে সঙ্গে দাদার মৃত্যু হয়েছে। ওরা 2 ভাই বাড়িতে এসে আমাকেও শাশুড়ি মাকে দুঃখে কান্নাকাটি করতে দেখে সব কথা জানায়। পরেই জানতে পারি ও অ্যাক্সিডেন্টে মারা যায়নি। তারপর থেকে ওর আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তারপর থেকেই শুরু হলো আমার ওপর শাশুড়ি মায়ের অত্যাচার। শাশুড়ি মায়ের মুখের ওপর লেগেই আছে, এ বউ ঘরের অপয়া, অলক্ষী, সকালে ওর মুখ দেখাও পাপ। সংসারে কোনো অঘটন ঘটলেই তার দায় এসে পড়ে গৃহবধূর ওপর। এই সমস্ত কুসংস্কার আমাদের এই সভ্য সমাজ থেকে কবে যে দূর হবে? বর্তমান সমাজে বধূ নির্যাতনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আত্মহত্যার সংখ্যা। নারীদের প্রতি দুর্ব্যবহার, মানসিক ও শারীরিক অত্যাচার যা আইনত অপরাধ। বছর ঘুরতে না ঘুরতেই এই রাক্ষসী বউ আমার ছেলেটাকে খেয়ে নিল। আবার একটা বাচ্চা হওয়ারও সময় হয়ে এলো। কি খেতে দেবে রে তোদের? দূর হ চোখের সামনে থেকে, দূর হ। কিছুদিন যেতে না যেতেই শাশুড়ি মা মারধর শুরু করে। অপয়া তকমা দিয়ে বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয়। তখন আমার পেটে 7 মাসের বাচ্চা। সীমা তখন কোথায় যাবে, কি করবে ঠিক বুঝে উঠতে পারে না। সামনে অন্ধকার, শুধুই অন্ধকার। কোনো আশার আলো খুঁজে পায় না সীমা। অনেক দুঃখ ও কষ্টকে সঙ্গে নিয়ে ফিরে আসে বাপের বাড়ি। বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন। ভাইয়ের ঘাড়ে বোঝা হয়ে বসলাম। মাস 2 ভাইয়ের বাড়িতে কঠিন নির্যাতন সহ্য করেও থেকে গেলাম, কারণ পৃথিবীতে আমাকে ঠাঁই দেওয়ার মতো আর কেউ নেই। তাই প্রতিদিন ভাই আর তার স্ত্রীর কাছে মার খাওয়ার পরেও মাথা গুঁজে পড়েছিলাম। পরে ভাইয়ের স্ত্রীর হাতে মার সহ্য করতে না পেরে একদিন বাড়ি ছেড়ে পালিয়ে এলাম। বাড়ি ছেড়ে চলে এলাম, কিন্তু এখন যাব কোথায় জানি না। পেটে থাকা সন্তানের প্রতি সীমার খুব রাগ হয়। মনে মনে বলে, তুই আবার এই অসময় অভাগীর পেটে কেন এলি? হ্যাঁ, এটা কি তোর আসার সময় হলো? ভগবান কি আর কোনো পেট খুঁজে পেল না? এখন আমার একমাত্র শান্তির পথ আত্মহত্যা।
পেটে থাকা সন্তানের কথা ভাবতে ভাবতে আমি স্টেশনের দিকে এগিয়ে চলেছি। স্টেশনে পৌঁছাতেই দেখি টাউন শিয়ালদা লোকাল ঢুকছে। হঠাৎ কে যেন এসে বলছে, ওদিকে কোথায় যাচ্ছিস, ট্রেনে উঠে পড়, আমি তো তোর সঙ্গেই আছি, ভয় কিসের। আর কোনো চিন্তা না করেই ট্রেনে উঠে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো। ঘণ্টাখানেক পরেই চলন্ত ট্রেনের মধ্যে শুরু হলো প্রসব যন্ত্রণা। ট্রেনের ওই কম্পার্টমেন্টেই ছিলেন মেসোমশাই। আমার এই অবস্থা দেখে পরের স্টেশনে নেমে মেসোমশাই তাড়াতাড়ি করে নিজের নার্সিংহোমে আমাকে নিয়ে গেলেন। নার্সিংহোমে পৌঁছানোর আধ ঘন্টার মধ্যেই আমার মেয়ে সৃজা। আমি একটু সুস্থ হওয়ার পর মেসোমশাই আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায় মা? আমার কেউ নেই। আমার মাথায় সিঁদুর, হাতে শাঁখা পলা দেখে বললেন, তোমার স্বামী কোথায়? তার কথার কোনো উত্তর দিতে না পেরে আমি কেঁদে ফেলি। আর মনে মনে ভাবি, আমার কপালে কি এত সুখ সইবে। তারপর থেকেই আমাদের ঠাঁই হলো মেসোমশাইয়ের বাড়িতে। ভুবনের এই দুর্ঘটনার জন্য যেন আমিই দায়ী। নারী জাতিকে কেন যে এমন মানসিক নির্যাতনের শিকার হতে হয়। তোর মেসোমশাই তো বলছেন এইভাবে আর কদিন চলবে বলতো? দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, ভুবন যে আজও বাড়ি ফিরল না রে। তাই আমি বলি কি, সৃজা ছোট থাকতেই তোর বিয়ের একটা ব্যবস্থা। আমি গ্রামের গরিব ঘরের মেয়ে, লেখাপড়া না জানা একজন গৃহবধূ। একবার বিয়ে করে আমার যা অবস্থা, কোনো রকমে সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে এসেছি। আপনারা আশ্রয় না দিলে হয়তো আবার বলছেন বিয়ে। আপনাদের মতো মানুষকে সেবা করার সুযোগ পেয়েছি, আবার কি। এখন মেয়ে সৃজাকে মানুষ করাই আমার একমাত্র লক্ষ্য। মেয়ের জন্য চিন্তা করিস না মা, তোর মেসোমশাই সৃজাকে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে। ও ঠিক মানুষের মতো মানুষ হবে, ওকে নিয়ে ভাবিস না। মেয়ে সৃজাকে নিয়ে সীমার এইভাবেই দিন যায়, আর ভগবানের কাছে স্বামী ভুবনের জন্য প্রার্থনা করে। এমন সময় ল্যান্ডফোনটা ক্রিং ক্রিং শব্দ করে বেজে উঠল। মাসিমা মৈত্রী দেবী পাশের ঘর থেকে বললেন, সীমা, এই সীমা, ফোনটা ধরতে পারবি একবার? হ্যাঁ পারবো মাসিমা। সীমা এখন ফোন ধরতে পারে, ফোনে কথা বলতেও শিখেছে। অজগ্রামের লেখাপড়া না জানা এক গৃহবধূ সেই সীমাকে দেখে এখন আর চেনার উপায় নেই। গ্রামের সেই সীমা আর নেই। আচার ব্যবহারে পরিবর্তন এসেছে। সীমা এখন অনেক স্মার্ট হয়ে গেছে। সীমা ফোনটা ধরে হ্যালো করতেই অপর প্রান্ত থেকে উত্তর আসে, ডক্টর ভট্টাচার্য বাড়িতে আছেন? না, উনি একটু বেরিয়েছেন। কখন আসবেন? এক্ষুনি আসবেন। আচ্ছা, আমি ওনার বন্ধু অবিনাশ চৌধুরী বলছি। উনি একজন ড্রাইভারের খোঁজ করছিলেন। আজ সন্ধেবেলায় একজন ড্রাইভারকে পাঠাচ্ছি। ড্রাইভারের নাম ভুবন মণ্ডল। ভুবনের নাম শুনে চমকে ওঠে সীমা। কিছুক্ষণের জন্য সীমার বাকশক্তি স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ সারা শব্দ না পেয়ে অপর দিক থেকে আওয়াজ আসে, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হতাশ মনটাকে দূরে সরিয়ে সীমা বলল, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ওকে, উনি বাড়ি আসলেই আমাকে একটু ফোন করতে বলবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। বেশ। সীমা ফোনটা রেখে আনন্দে আত্মহারা হয়ে কি করবে ভেবে পায় না। মনটা ব্যাকুল হয়ে ওঠে, চঞ্চল হয়ে ওঠে। আবার ভাবে এটা ওর স্বামী ভুবন নাও হতে পারে। কলকাতায় আরো কত ভুবন আছে। আনন্দে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয় সীমা। নীরবে দু চোখ বেয়ে আনন্দশ্রুর ধারা বইতে থাকে। মেসোমশাই বাড়িতে পা রাখতে এই শাড়ির আঁচলটা দিয়ে সীমা চোখ দুটো মুছতে মুছতে এগিয়ে এসে বলে, মেসোমশাই, আপনার বন্ধু অবিনাশ কাকু ফোন করেছিলেন। উনি আপনাকে ফোন করতে বলেছেন। ও আচ্ছা আচ্ছা।
সীমার দিকে তাকাতেই দেখেন সীমা আঁচল দিয়ে দুটো চোখ মুছতে মুছতে পাশের ঘরে চলে গেল। ঠিক কি হয়েছে বুঝে উঠতে পারলেন না। পরক্ষণেই মেসোমশাই সীমাকে জিজ্ঞাসা করেন, কি হলো? ফোনটা রেখেই তুই কাঁদছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? আপনার বন্ধু যে ড্রাইভারকে পাঠাচ্ছে ওনার নাম ভুবন। ভুবনের নাম শুনতেই সৃজার বাবার কথা মনে পড়ে গেল, তাই। ও আচ্ছা আচ্ছা, দেখ, সৃজার বাবাও তো হতে পারে। তুই ভগবানের কাছে যেভাবে দিনের পর দিন প্রার্থনা করে চলেছিস, আমার মনে হয় তাতে ভগবান বোধহয় সদয় হয়েছেন, ভাগ্য দেবতা ঘুরে তাকিয়েছেন। ঠিক আছে, অবিনাশের সঙ্গে কথা বলে কিছুটা নিশ্চয়ই আঁচ পাওয়া যাবে। ফোন করতেই ডক্টর অবিনাশ বলেন, আমি একজন খুব বিশ্বস্ত ড্রাইভারকে পাঠাচ্ছি, আজ সন্ধেবেলায় তোর সঙ্গে দেখা করতে যাবে। তুই ওকে রেখে দিতে পারিস? খুব ভালো ড্রাইভার, নাম ভুবন মণ্ডল। আমার গাড়িও কিছুদিন চালিয়েছে। ভুবনের বাড়ি কোথায় জানিস? ওদের গ্রামের নাম জানি না, তবে গ্রামেরই ছেলে। অনেকদিন ধরে কলকাতায় আছে। শুনেছি ওর বউ ছেলে মেয়ে কেউ নেই, তবে মুখে শুনেছি ভুবনের মা খুব মানসিক নির্যাতন করত। সেই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়। তারপর বাপের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও ওর স্ত্রীর কোনো খোঁজ পায়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ সন্ধেবেলায় পাঠিয়ে দে, কথা বলে নেব। হ্যাঁ, অবশ্যই পাঠাবি কিন্তু। কোনো চিন্তা করিস না, আমি পাঠিয়ে দেবো। মেসোমশাই মনে মনে ভাবেন, এই ভুবনী সীমার স্বামী, এতে কোনো সন্দেহই নেই। সীমার শ্বশুর বাড়ি ছিল চাঁদিপুর গ্রামে। সীমার দেওয়া বিবরণ অনুযায়ী যদি সব মিলিয়ে যায়, দেখাই যাক। এখন শুধু সময়ের অপেক্ষা। সীমাও খানিকটা আঁচ করতে পেরেছে। সন্ধে 7টা বাজতেই কলিং বেলটা ডিং ডং করে বেজে উঠতেই সীমা আনন্দে তাড়াতাড়ি দরজা খুলতে চায়। এখন তুই একটু ভিতরে যা মা, অপেক্ষা কর আর একটু চায়ের ব্যবস্থা কর। আমি তোকে ঠিক সময় ডেকে পাঠাবো। তুই মা কোনো চিন্তা করিস না, সবকিছু যাচাই করেই তবে। মেসোমশাই দরজা খুলতেই অচেনা লোকটি বলল, আমাকে অবিনাশবাবু পাঠিয়েছেন। ও আচ্ছা আচ্ছা। সোফা সেটটার দিকে হাত দেখিয়ে বসতে বলেন ওকে। ড্রাইভার দামি সোফা সেটের ওপর বসতে ইতস্তত বোধ করে। না, এখানেই ঠিক আছি, আমি বাইরে থেকে কথা বলে চলে যাব। আরে তাই হয় নাকি? ভিতরে এসে বসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। অবশেষে ড্রাইভার সোফাতে বসতে বাধ্য হয়। তোমার নাম কি? ভুবন মণ্ডল। তা কলকাতায় কতদিন ড্রাইভিং করছো? প্রায় 12 বছর। তার আগে কোথায় ছিলে? গ্রামের বাড়িতে চাষের কাজ করতাম। তা তোমার গ্রামের নাম কি? চাঁদিপুর। তুমি বিয়ে থা করেছো? ভুবনের মনে দুঃখ আর আবেগ এসে যায়। কিছু বলতে গিয়েও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সীমা, সীমা, মা 2 কাপ চা দিয়ে যা তো রে। সীমার নাম শুনেই ভুবন চমকে ওঠে। ভাবে তার হারিয়ে যাওয়া সেই সীমা নয় তো। সীমা তো জেনেই গেছে এটাই তার হারিয়ে যাওয়া স্বামী ভুবন। ভালো দামি শাড়ি, হাতে শাঁখা পলা, মাথায় সিঁদুর, কপালে বড় লাল টিপ। ভুবনের সামনে আসতেই ভুবন চিনতে পারে সীমাকে। গায়ের রংটা অনেকটাই উজ্জ্বল হয়েছে, চেহারাটা বেশ ভালো হয়েছে। চিবুকের কাছে কালো তিলের স্পটটা দেখে সীমাকে চিনতে ভুল হয়নি ভুবনের। সীমাকে দেখে ভুবনের মন অস্থির হয়ে ওঠে। কিছু বলতে গিয়েও ভুবন সাহস করে কিছু বলতে পারে না। ভুবন মনে মনে ভাবে, এত বড় লোকের ঘরের মেয়ে সীমাকে মা বলে ডাকছে, মানে সম্পর্কে মেয়ে হবে। যাদের বাড়িতে ড্রাইভারের কাজ করতে এসেছে সেই বাড়ির মেয়ে।
আমার হারিয়ে যাওয়া সীমা হবে কি করে? তাহলে সীমা কি বাপের বাড়ি থেকে পালিয়ে গিয়ে আবার বিয়ে করেছে? না না না, তাই বা হবে কেমন করে? সীমা তো তখন 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। ভুবনের মন অস্থির হয়ে উঠেছে। সীমাও ভুবনকে দেখে কথা বলার জন্য ছটপট করছে। ভুবনের নাকের উপরে কাটা দাগটা দেখেই সীমার চিনতে দেরি হয়নি, এইটাই তার স্বামী ভুবন। মেসমশাইয়ের বারণ আছে, হঠাৎ করে অজানা অচেনা লোকের হাতে তো সীমাকে তুলে দেওয়া যায় না। সীমা মন শক্ত করে টি টেবিলের উপরে চা রেখে ভুবনকে এক ঝলক দেখে পাশের ঘরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনে আর নীরবে কাঁদতে থাকে। ভাবে, ও আমাকে চিনতে পারলো কিনা কে জানে। যদি চিনে থাকে তাহলে কিছু বললো না কেন? মাসিমা মৈত্রী দেবী সীমাকে সান্ত্বনা দিয়ে বলেন, এক্ষুনি তোর মেশো সব কিছু যাচাই করে দেখে তারপর তোকে ভুবনের হাতে তুলে দেবে। তুই একটুও চিন্তা করিস না মা। আর হঠাৎ করে তো অজানা কারোর হাতে তোকে তুলে দেওয়া যায় না বল। দিনকাল ভালো না, সঠিক পরিচয় পাওয়ার পরই আমরা তোকে। আর স্বামীকে পাওয়ার পর তোরা কোথায় থাকবি সেটাও তো একটা চিন্তার বিষয়। মাসিমা, আমরা কোথায় থাকবো জানি না। সৃজাকে কি আর ওই নামি স্কুলে পড়াতে পারবো? ওসব চিন্তা করিস না তো, তোর মেসমশাই সব ঠিকঠাক ব্যবস্থা করে দেবে, বুঝলি? নাও, চাটা খেয়ে নাও। চা, মিষ্টি, সঙ্গে বিস্কুট, এত? আরে যেটুকু পারো খাও, নতুন এসেছো তাই একটু মিষ্টি মুখ আর কি। চায়ের পর্ব শেষ হতেই মেসমশাই বলেন, তোমাদের বাড়ি চাঁদিপুর গ্রামে? আরে আমাদের কুড়িয়ে পাওয়া মেয়ে সীমার শ্বশুর বাড়িও ছিল ওই চাঁদিপুর গ্রামে। আমরা কোথাও গুলিয়ে ফেলছি না তো? ওর স্বামীর নামও ভুবন মণ্ডল, আর আমরা তাকে অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। ভুবন মেসমশাইয়ের মুখে সব কথা শুনে দু চোখে জলের বাঁধ আর ধরে রাখতে পারে না, কান্না আর থামে না। সীমা, আয় তোমায় একটু এ ঘরে। দেখ, তোর বরকে খুঁজে পেয়েছি, দেখ। সৃজা মৈত্রী দেবীকে দিদার, ডাক্তার সন্তোষ ভট্টাচার্যকে দাদু বলে ডাকে। মৈত্রী দেবী সীমা ও নাতনি সৃজাকে নিয়ে আসতেই ওদের দুজনের বাঁধ ভাঙা আনন্দ অশ্রু বইতে শুরু করে। মৈত্রী দেবী ভুবনকে বলেন, এই নাও, মেয়েকে নাও দেখি। ভুবন স্ত্রী ও সন্তানকে পেয়ে আনন্দে কি করবে ভেবে পায় না। 5 বছরের মেয়ে সৃজা অবাক হয়ে তাকিয়ে থাকে বাবা মার কান্নার দিকে। কিছু বোঝার ক্ষমতা হয়নি এখনো। আজই প্রথম বাবাকে দেখল। সত্যি রে, আজ তোর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। তোর প্রার্থনা মা দুর্গা মন দিয়ে শুনেছেন রে মা। আজ ভুবন আর সীমা দুঃখের সাগর পেরিয়ে এক অজানা শান্তির জগৎ ফিরে পেল। গভীর অন্ধকার পেরিয়ে এক নতুন সূর্যের ঝলমলে আলো দেখতে পেল। সীমার ভুবন কাঁদতে কাঁদতে মাসিমার মেসমশাইকে প্রণাম করে, আশীর্বাদ নেয়। মেয়ে সৃজাকে কোলে তুলে নেয় ভুবন। মেয়ে সৃজার জন্মের পর থেকেই বাবা মায়ের ভাগ্যের চাকা ঘুরে গেল। সংসারে কন্যা সন্তান আসার পরই সাধারণত বাবা মায়ের ভাগ্যের পরিবর্তন দেখা দেয়। আমরা সবাই মিলে এখন একটু মিষ্টি মুখ করব। ভুবন, তুমি সীমাকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দাও। আর সীমা, তুমিও কিন্তু ভুবনকে। আজ যেন ডাক্তার সন্তোষ ভট্টাচার্যের বাড়িতে খুশি ও আনন্দের জোয়ার নেমেছে। খুব আনন্দের সঙ্গে সীমা আবদার করে বলে, মেসমশাই, আমরা কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাব না। তুই ভাবলি কি করে যে তোদেরকে এখানে থাকতে দেব না? তোরা এ ঘর শূন্য করে যাবি কোথায়? আর আমরা থাকবো কাকে নিয়ে? আমাদের আদরের নাতনি সৃজাকে ছেড়ে থাকবো কি করে আমরা? তোরা সবাই আমাদের কাছেই থাকবি। আর ভুবনকে বলি, শোনো, তুমি আমার নাতনি সৃজা আর মেয়ে সীমা যখন যা আবদার করবে তাই এনে দেবে, কেমন?
সৃজা আমাদের বড় আদরের। সেই ছোট্ট থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি আমরা। শোন সীমা, তোরা দুজনে পাশের বাজার থেকে ভুবনের জন্য জামা কাপড় কিনে নিয়ে আয়। অবিনাশের বাড়িতে আর যাওয়ার দরকার নেই। আমি অবিনাশকে ফোন করে বলে দিচ্ছি। অনেক দুঃখ কষ্ট দুর্ভোগের পর ভাগ্য দেবতা প্রসন্ন হয়ে সীমাকে আজ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন ঢেলে। মেয়ে সৃজা ঘুমিয়ে পড়েছে। কতদিন পর দেখা, রাতে স্বামী স্ত্রীর কথা যেন আর শেষ হয় না। তোমার অ্যাক্সিডেন্টটা তাহলে মিথ্যে করে বানিয়ে বলা হয়েছিল? হ্যাঁ, জানো সীমা, আমি জানতাম না যে মালিকের চোরা কারবারি আছে। একদিন মালিক একটা চিরকুট ধরিয়ে দিয়ে আমায় বলেন মালটা ওই ঠিকানাতে দিয়ে আসতে। মালটা পিছনের ডিকিতে রেখে খিদিরপুরের দিকে এগিয়ে চলেছে। এটা পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, ওই গাড়িতে চোরাই মাল যাচ্ছে। মাঝ রাস্তায় পুলিশ গাড়ি আটকে দিল। মালটা দেখে পুলিশ থানায় নিয়ে এসে প্রশ্নের পর প্রশ্ন। ঠিক উত্তর দিতে না পারাতে আমাকে কোর্টে তোলা হলো। তারপর 1 বছর জেল খেটে যখন মালিকের কাছে ফিরলাম, ট্যাক্সির মালিক বললেন তোমার ছোট 2 ভাই এসে 20,000 টাকা ক্ষতিপূরণ নিয়ে গেছে, কিন্তু সে টাকা তো আমি পাইনি। তাহলে ওরা 2 ভাই ভাগাভাগি করে নিয়েছে? মাও কিছু জানতে পারেননি? তারপর বাড়ি গিয়ে শুনলাম তুমি আমাদের বাড়ি থেকে তোমার ভাইয়ের বাড়িতে চলে এসেছো। সেখানে গিয়ে শুনলাম তুমি বাড়ি ছেড়ে পালিয়েছো। শুনে খুব দুঃখ পেলাম, কিন্তু কি কারণে পালিয়েছো আমি ঠিক বুঝে উঠতে পারিনি। এখন তোমার মুখে সব ঘটনা শুনে সীমা ভুবনের মুখে সব কথা শুনে একের পর এক তার সমস্ত নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরে। পাশে স্বামী না থাকলে যা হয়। সেই দুর্যোগের দিন ট্রেন কম্পার্টমেন্টে মেসোমশাই ছিলেন বলে বেঁচে গিয়েছিলাম, আর তোমাকেও আমি ফিরে পেলাম। ভগবান আমাদেরকে রক্ষা করেছেন। মানুষের ভাগ্যে কার কখন উত্থান আর কার কখন পতন তা কেউ বলতে পারে না। শুনছিলেন শ্যাম সুন্দর দত্তর কলমে স্ত্রীর খোঁজে। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। বিভিন্ন চরিত্রে নর্মদা, সুরজিতা, অয়ন্তিকা, সৌমিতা, অমিত, তুফান এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।